সংসদে আমরা দীর্ঘদিন দেখেছি যে 50টি সংরক্ষিত আসনের নামে নারী রাজনীতিবিদদের রাজনীতি করার জায়গাটাকে সংকীর্ণ করে তোলা হয়েছে। আমরা এখানে এটা বারবার এভাবেই নারী রাজনীতিবিদদের ছোট করা হতো যে এরা তো সংরক্ষিত আসনের অনির্বাচিত এমপি, এবং এর ফলে আমরা দেখেছি এই সংরক্ষিত আসনের দোহাই দিয়ে রাজনৈতিক দলগুলো পর্যাপ্ত পরিমাণে কখনোই নারীদেরকে নমিনেশন দিত না, এবং নারী রাজনীতিবিদদের উঠে আসার বা সত্যিকার অর্থে রাজনৈতিক গ্রুমিং যে আমরা যেটাকে বলি সেই রাজনৈতিক চর্চার পথটাকে সংকীর্ণ করে দেওয়া হতো। এনসিপি পরিষ্কার করে বলতে চাই, নিম্নকক্ষে 100টি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচন এনসিপি চাচ্ছে, কারণ নির্বাচিত হয়ে আসলে নারী প্রতিনিধিরাও তাদের রাজনৈতিক চর্চাটা বজায় রাখতে পারবে, এবং এর ফলে ধীরে ধীরে যদি সমাজে নারী রাজনীতিবিদরা একটি সমান এবং ন্যায্য অবস্থানে চলে আসতে পারে, তাহলে এই 100টি সংরক্ষিত আসনের সংখ্যাটাও ধীরে ধীরে কমিয়ে আনা হবে। এছাড়াও আমরা দেখতে পাই যে রাজনীতি করার ক্ষেত্রে আমরা যারা নারী রাজনীতিবিদরা রয়েছে, আমরা দেখতে পাই যে সাইবার বুলিং ছাড়াও সরাসরি হামলার হুমকি, পরিবারের ওপরে হামলার চেষ্টা করা, কিংবা যে কোনো ধরনের চরিত্র হননের চেষ্টার ফলেও আমাদের আসলে আইনি সাহায্য নেওয়াটা অনেক সময় ভিকটিম শেমিং কিংবা এই অনলাইন বুলিংয়ের কারণে কাজটা কঠিন হয়ে যায়। শুধুমাত্র আমাদের জন্যই না, সমাজের সকল শ্রেণী পেশার নারীদের ক্ষেত্রে এটা দেখা যায়। এমনকি খুব বড় বড় মানবাধিকার বিরোধী অপরাধের শিকার যখন নারীরা হয়, সেখানেও ভিকটিমের পরিচয়টা চাইলেই ফাঁস করে দেওয়া সম্ভব। এখন অনলাইনে যুগ, খুব সহজেই ভিকটিমের পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে, সেখানে আরও বেশি করে সেই ভিকটিমের জীবন ঝুঁকিতে পড়ছে, ভিকটিমের পরিবার সামাজিকভাবে নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাচ্ছে। সেখান থেকে ভিকটিমদের ব্যক্তি পরিচয় গোপন রাখার জন্য গণমাধ্যমের নীতিমালা জারি করার ব্যাপারে এনসিপি তার ইশতেহারে বলছে। আইনি সাহায্য যখন আমরা নিতে চাই, তখন দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে নারী পুলিশ না থাকা, কিংবা আলাদা করে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য কোনো কার্যকর সেল না থাকার কারণে নারীদের থানাতে কিংবা অন্যান্য আইনি মাধ্যমে সাহায্য চাওয়াটা নারীদের জন্য একটু অস্বস্তিকর হয়ে ওঠে। অনেক সময় অনেক ধরনের অপরাধ নারীর সাথে যা ঘটে যায়, সেগুলো তারা পর্যাপ্ত এবং সহানুভূতিশীল পরিবেশের অভাবে নারীরা প্রকাশ করতে পারে না। এই জন্য আমরা দেখতে পাই নারীর সাথে ঘটে যাওয়া অনেক সহিংসতা এবং অপরাধ যেটা আসলে বিচারের আওতায় আসছে না। সেই ক্ষেত্রে প্রতিটি থানায় নারী সহিংসতা প্রতিরোধ সেল এবং নারী পুলিশ নিয়োগ বাধ্যতামূলক করার জন্য এনসিপি তার ইশতেহারে বলছে। আমরা দেখতে পাই যে মাতৃত্ব এবং পরিবার সামলানোর মতো কিছু বেসিক দায়িত্বর কারণে নারীরা কিছু কিছু সময় তাদের কর্মক্ষেত্র থেকে সরে যেতে বাধ্য হয়, কিংবা কর্মক্ষেত্র এবং পরিবার দুটো একসাথে সামলাতে গিয়ে শিশু স্বাস্থ্যের পক্ষে কোনো ধরনের ঝুঁকি আসতে পারে, এবং মা এবং শিশু দুইজনেরই স্বাস্থ্যের জন্য একটি ঝুঁকিকর পরিবেশ তৈরি হয়। কারণ আমরা জানি যে শিশু তার জন্মের বেশ কিছুটা সময় মায়ের সান্নিধ্য তার জন্য অনেক বেশি জরুরি, এবং একটি নারীরও গর্ভধারণ এবং সন্তান জন্মদানের পর কর্মক্ষেত্রে পুনরায় ফিরে আসাটা সবকিছু সামলে ভীষণ চ্যালেঞ্জিং একটা বিষয়। সেখান থেকে সকল প্রতিষ্ঠানে পূর্ণ বেতনে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি এবং 1 মাসের পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করার জন্য এনসিপি তার ইশতেহারে উল্লেখ করছে। কারণ এই সময়ে মায়ের এবং সন্তানের পিতার খুব জরুরি, এটা একটা পিতার জন্য যে সে তার সন্তান এবং তার স্ত্রীর সাথে এই সন্তান জন্মদানকালীন সময়ে একটি পূর্ণাঙ্গ সময় সে দিতে পারবে। আপনারা জানেন যে আমাদের দেশের মানুষজনের যখন স্পেশালাইজড হেলথ কেয়ার দরকার হয়, তখন তাদেরকে সব সময় ঢাকায় আসতে হয়, এবং বেশিরভাগ সময় জানেন, আমি যেহেতু গ্রামে কাজ করেছি, আমি যেহেতু ঢাকা শহরেও কাজ করি, সুতরাং আমি জানি যে অনেক মানুষ আছেন যারা আমরা যখন বলি যে আপনাকে ঢাকায় এসে চিকিৎসা নিতে হবে, অনেক মানুষ ঢাকার কথা শুনলেই ভয় পায়, এবং বেশিরভাগ মানুষ কিন্তু ঢাকায় আসতে পারে না এবং রাস্তায় মারা যায় অনেক মানুষ। সুতরাং আমাদেরকে এমন একটা হেলথ সার্ভিস চালু করতে হবে যেটার মাধ্যমে আমরা সেই গ্রামের মানুষ যার আসলে কেউ নেই, তাকে যেন আমরা আমাদের হেলথ কাভারেজের মধ্যে নিতে পারি, এবং তাকে যেন আমরা সেই স্পেশালাইজড কেয়ার যখন দরকার সেটা যেন দিতে পারি, সেটা আমাদের মূল মোটো। তো আমরা এই যে আমাদের যে মূল যে মোটোটা আছে, আমাদের যে চিন্তা আছে, সেইখানে আমাদের সেই গ্রামের সবচেয়ে ভালনারেবল যে মানুষ আছে তাকে চিকিৎসা যাওয়ার জন্য আমাদের যে স্পেশালাইজড আমাদের যে চিন্তা, সেখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে বিশেষায়িত স্বাস্থ্য জোন বা স্পেশালাইজড হেলথ কেয়ার জোন, যেটা আমরা জানেন এক্সপোর্ট ইম্পোর্ট জোন আছে এরকম বাংলাদেশে, বাট আমাদের হেলথ কেয়ারের জন্য
কিন্তু আমাদের সেরকম কোনো স্পেশালাইজ জোন নাই। এবং আমরা যদি এরকম স্পেশালাইজ জোন ক্রিয়েট করতে পারি আমাদের এলাকার নিড বেসিসে, তখন আমরা সেইখানে ডক্টর এবং হেলথ অ্যালাইন্ড যত স্পেশালাইজ মানুষজন আছে তাদেরকে আমরা তৈরি করতে পারবো। একই সাথে বাইরে অনেক মানুষজন যারা ট্রিটমেন্টের জন্য যেতে হয় তাদেরকেও কিন্তু আমরা আমাদের দেশেই সর্বোচ্চ মানের চিকিৎসাগুলো দিতে পারি, এবং সেটা আমরা নিশ্চিত করার জন্য আমাদের এই স্পেশালাইজড জোনটা তৈরি করতে চাই। কেন এই স্পেশালাইজ হেলথ কেয়ার জোনটা দরকার সেটা যদি আমরা ডাটা শেয়ার করি তাহলে দেখবেন যে প্রায় প্রতি বছর আমাদের আশেপাশের দেশগুলোতে, ইভেন মধ্যপ্রাচ্যের অনেক দেশ, ইভেন আমেরিকাতেও বা বিভিন্ন দেশে আমাদের মানুষজনগুলো চিকিৎসার জন্য যায়। আমাদের দেশে চিকিৎসার জন্য কেন যায়, এবং এখানে যদি দেখা যায় প্রায় $5 বিলিয়ন আমাদের হচ্ছে প্রতি বছর খরচ হচ্ছে, যেটা আমাদের দেশের রিজার্ভের উপর প্রচণ্ড রকমের একটা চাপ তৈরি করে। এবং আপনারা জানেন যারা গ্রামে থাকেন তাদের জানেন অনেক মানুষ আছেন যারা যখন একটা স্পেশালাইজ কেয়ার দরকার হয় তখন কিন্তু তাদের যে জমিটুকু শেষ সম্বল যেটা আছে সেটা বিক্রি করে। এবং আমার কাছে অনেক মানুষ আছেন যখন তারা চিকিৎসার জন্য আসেন তারা বলেন যে তারা ওই এলাকায় লোন নিয়েছেন, স্পেশালি আপনারা যদি বলেন এনজিওগুলো থেকে লোন নিয়েছেন, এবং তারা একটা কঠিন একটা বাস্তবতার মধ্যে পড়েন। অনেক মানুষ আছেন যাদের হয়তো চিকিৎসাটা দরকার, বাট এটার আউটকামটা হয়তো অত বেটার না। দেখা যাচ্ছে ওই মানুষজন তাদের অনেক লোন করে পরিবারের সেই এনজিও থেকে লোন করে টাকাটা নিয়ে এসছেন, কিন্তু দেখা গেল যে চিকিৎসা শেষে তাদের পরিবারের সেই আপনজনটা হারিয়ে গেছে, আবার এদিকে তারা একটা কঠিন একটা লোনের মধ্যে পড়ে গেছে। এই যে একটা ভিসিয়াস সাইকেল, এটা চলতে পারে না, এটা মানুষের জন্য খুবই জুলুম, এই সিস্টেম চলতে পারে না। অবশ্যই এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো আমাদের এই যে সিস্টেমটা এখান থেকে বের হওয়ার জন্য আমাদের কিছু প্রপোজাল আছে, আমাদের কিছু চিন্তা আছে, আমরা সেটা শেয়ার করবো আপনাদের সাথে। তো এখানে প্রবলেমটা কোথায়? আসলে প্রবলেমটা হচ্ছে যে মানুষজনের ট্রাস্ট ইস্যু, এবং আমাদের স্পেশালাইজ জোনগুলো নাই। এটা তৈরি করার খুব বেশি জরুরি, এবং মানুষজন বাইরে যেতে চায় সেটার একটা অনেক সাইকোলজিক্যাল কারণ আছে, ফাইন্যান্সিয়াল কারণ আছে, এবং ট্রাস্ট ইস্যু আছে, সেগুলো আমরা ভাঙতে চাই। অতিরিক্ত ঢাকা কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা যেটা আছে, যত বিশেষজ্ঞ কেন্দ্র যেগুলো সব ঢাকায় আছে, সুতরাং মানুষজন ঢাকায় আসতে চায় না অনেক সময়, এটার জন্য একটা সমস্যা তৈরি হয়। এছাড়া আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য যে পরিবেশটা সেটা আমরা নিশ্চিত করতে পারি না। আমরা সব সময় আমরা মিডিয়াতে সব জায়গাতে একটা ব্লেম করি ডাক্তাররা গ্রামে চিকিৎসার জন্য যেতে চায় না। এখন একজন ডক্টরকে যদি আমি পোস্টিং করি একটা উপজেলা হেলথ কমপ্লেক্স বা ইউনিয়ন সাব সেন্টারে, সেখানে গিয়ে তো তার কোনো থাকার মতো ন্যূনতম জায়গা নাই, তাহলে সে সেখানে কিভাবে যাবে? সে যদি সেখানে না যেতে পারে তাহলে সেই মানুষগুলোকে তারা কিভাবে ট্রিটমেন্ট দেবে? তাহলে এই পুরো যে প্রক্রিয়াটা সেটা আমাদের অ্যাড্রেস করা হয়েছে আমাদের এই সিস্টেমে। তো আমাদের ভীষণ হচ্ছে যে আমরা প্রতিটা জোনে, আমরা এলাকাগুলো একটা জোনে ভাগ করব। আমরা ইউনিয়ন সাব সেন্টার থেকে শুরু করে উপজেলা, জেলা পর্যায়ে, তারপর হচ্ছে বিভাগীয় শহর, এবং তারপর ঢাকা সিটি, এবং এই যে স্পেশালাইজ জোনগুলো এই ভাগ করে করে আমরা সেখানে আমরা রেফারেল সিস্টেম ডেভেলপ করব, যাতে করে আমরা সেই গ্রামের প্রথম যে মানুষ যে অসুস্থ হয় সে যেন প্রথম তার যে জিপি সেন্টার সেখানে গিয়ে ট্রিটমেন্টটা শুরু করতে পারে, এবং সেখান থেকে যদি ট্রিটমেন্টটা দরকার হয় আরও উচ্চতর জায়গাতে যাওয়ার দরকার হয় তখন যেন তারা রেফারেল সিস্টেমের মাধ্যমে তারা আসে। হুট করে আসলেই যেন একটা জায়গাতে ঢুকতে না পারে, বা এই সিস্টেমটা অনেক সময় একটা পুরো স্বাস্থ্য ব্যবস্থা একটা কেওয়াস সৃষ্টি করে। সুতরাং রেফারেল সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদেরকে অ্যাড্রেস করেছি। এবং সামাজিকভাবে ন্যায্য এবং অর্থনৈতিকভাবে টেকসই জাতীয় স্বাস্থ্য অবকাঠামো আমরা তৈরি করব, যেটা লেটার আমি ডিসকাশন করব। দেশ থেকেই বিশ্বমানের বিশেষায়িত চিকিৎসা সেবা আমরা নিশ্চিত করব, যেটা আমরা স্পেশালাইজ জোনের মাধ্যমে করতে পারবো। এবং ঢাকার বাইরে নতুন নতুন আমরা যে স্পেশালাইজ হেলথ জোন আমরা তৈরি করব, সেইখানে আমরা যদি ধরুন আমরা রংপুরে যদি আমরা একটা স্পেশালাইজ হেলথ জোন তৈরি করি, সেইখানে কিন্তু বড় একটা এরিয়া জুড়ে একটা ল্যান্ড দরকার হবে, সেইখানে একটা অবকাঠামো তৈরি করা হবে, অনেক ম্যান পাওয়ার দরকার হবে। আমরা বিশেষজ্ঞ ডক্টর তৈরি করব এবং তাদেরকে ট্রেন আপ করব। সেখানে বাইরে থেকে অনেক ডক্টর বা ফিজিশিয়ান বা টেকনিশিয়ান আসবেন, যারা আমাদের ম্যান পাওয়ার ডেভেলপমেন্টে হেল্প করবেন। এবং দেখা যাচ্ছে এইখানে আমাদের প্রচণ্ড রকমের একটা কিন্তু আমরা একটা কর্মদক্ষ মানুষ তৈরি করতে পারবো।